ওরা ক্যান্টিন থেকে ফিরে এসে আবার বসল সেই বারান্দায়। ঠিক এ সময় আহমদ মুসা দেখল জর্জ আব্রাহাম জনসন তার দিকে আসছে। আহমদ মুসা তাকে স্বাগত জানিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবাইকে তো দেখেছি, ধন্যবাদ সবাইকে, বলে বসল জর্জ আব্রাহাম। তোমরা একটু ভেতরে যাও, আমি মিস্টার জর্জের সাথে কথা সেরে নিই, বলল আহমদ মুসা জেনিফারদের লক্ষ্য করে। অবশ্যই, বলে উঠে দাঁড়ালো জেনিফার এবং সকলে। বলল জেনিফার, আমরা ওদিক থেকে একটু ঘুরে আসি ভাইয়া। বারান্দা ধরে লিফটের দিকে এগোলো সবাই। সরি, আপনাদের কথার মাঝখানে এসে পড়েছি আমি, বলল জর্জ আব্রাহাম। না না, ওরা দেখতে এসেছে, বসে বসে খোশ গল্প করছিলাম। আহমদ মুসা একটু নড়ে চড়ে বসে বলল, ধন্যবাদ মিস্টার জর্জ। হাসপাতালের ব্যবস্থা এত ভালো যে 1 মাসের কিওর 1 সপ্তাহে হয়ে গেছে। কিন্তু ডাক্তাররা তো অন্য কথা বলেন মিস্টার আহমদ মুসা। তাদের মতে আপনার শরীরে বিধাতার দেয়া কোনো মেডিসিন বক্স আছে, যা থেকে শরীর তার নিজের চিকিৎসা নিজেই করতে পারে, বলল জর্জ আব্রাহাম। হাসল আহমদ মুসা, বলল, ঘটনা তা নয়, কারো শরীরে কিওর তাড়াতাড়ি হয়, কারো হয় ধীরে ধীরে, এটা সবারই জানা। থাক ওসব, আপনার ও আমাদের সকলের জন্য সুখবর আহমদ মুসা। প্রেসিডেন্ট আপনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অফার করেছেন, সেই সাথে 1 খণ্ড জমি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যেখানে চান সেখানে আপনাকে জমিখণ্ডটি দেয়া হবে, বলল জর্জ আব্রাহাম। বিব্রতকর এক লজ্জায় ছেয়ে গেল আহমদ মুসার চোখ মুখ। বলল, আলহামদুলিল্লাহ, আমার প্রতি প্রেসিডেন্টের এই শুভেচ্ছাকে গ্রহণ করলাম। তার এই শুভেচ্ছা আমার কাছে অমূল্য। আল্লাহ তার ও আমেরিকার মঙ্গল করুন। ধন্যবাদ আহমদ মুসা। প্রেসিডেন্টকে আপনার এ সুন্দর আবেগের কথা আমি জানাব, বলল জর্জ আব্রাহাম। ধন্যবাদ মিস্টার জর্জ, বলে একটু থেমে আবার মুখ খুলল। জেনারেল শ্যারনদের খবর কি? তিনি এখন সুস্থ? বেনিয়ামিনও, তাদের রাখা হয়েছে ফেডারেল কারাগারে। নতুন করে আরও 2টি কেস তাদের বিরুদ্ধে করা হয়েছে, একটা নিউ হারমানের ঘটনার বিষয়ে, আরেকটা সারা জেফারসন ও নাবিলাকে কিডন্যাপ করার দায়, বলল জর্জ আব্রাহাম। চাপ আসছে না আপনাদের উপর? এসেছে, তার জবাবও দেয়া হয়েছে। জবাবে একজন জঘন্য ক্রিমিনালের পক্ষে ওকালতি করার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে, আর সিদ্ধান্ত হয়েছে সকল চাপকে উপেক্ষা করার। ধন্যবাদ, কিন্তু আপনারা কি সত্যি ইহুদিবাদী অক্টোপাসকে আমেরিকা থেকে বিদায় করতে পারবেন? আহমদ মুসা বলল। হাসল জর্জ আব্রাহাম, বলল, বিষয়টা যতটা কঠিন ভাবছেন তা নয়। ইতোমধ্যে দেশের সকল অঞ্চল থেকে সাধারণ ও ধার্মিক ইহুদিদের প্রতিক্রিয়া এসেছে প্রেসিডেন্টের কাছে। তারা সকলেই জেনারেল শ্যারন ও ডেভিড উইলিয়াম জোনসের ষড়যন্ত্রের সাথে নিজেদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছে। তারা তীব্র সমালোচনা করেছে নিউ হারমানের ঘটনার। তারা জেনারেল শ্যারন ও তার সহযোগীদের কঠোর শাস্তি দাবি করেছে। আর মার্কিন জনগণ এ ব্যাপারে এক পায়ে খাড়া। তাদের কাছে আপনি এখন এক মহান হিরো, আহমদ মুসা। ধন্যবাদ মিস্টার জর্জ। আমি ভাবছি কেসগুলোর মাধ্যমে সব ইহুদিদের তো আপনারা নিশ্চিহ্ন করতে পারছেন না, আহমদ মুসা বলল। তা সম্ভব নয়, তবে ইহুদিবাদীদের মেরুদণ্ড ভেঙে দেয়া হচ্ছে। তাদের উঠে দাঁড়াবার শক্তি আর রাখা হচ্ছে না। ইহুদিবাদীদের সকল সংগঠন ও প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে। যে কমিটি এ সুপারিশ করবে সেই কমিটিতে ডক্টর বেগিন বারাক, আইজ্যাক বেনগুরিয়ানের মতো বেশ কয়েকজন সম্মানিত ইহুদি নাগরিক থাকছেন। তাছাড়া ইসরায়েল রাষ্ট্রের দূতাবাস ছাড়া ইসরায়েল রাষ্ট্রের অন্য সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। যে দূতাবাস থাকছে সেখানে সমাজ, সংস্কৃতি, শিক্ষা, সমর বিষয়ক কোনো বিভাগ ও কোনো প্রতিনিধি থাকছে না। ইসরায়েলের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কোনো সম্পর্ক থাকছে না। এসব সিদ্ধান্ত ইহুদিবাদীদের গোড়া কেটে দেবে। উপরন্তু আমেরিকান জিউজ অ্যাসোসিয়েশন ও আমেরিকান জুইস কনফারেন্সের সিদ্ধান্ত নিয়েছে কোনো ইহুদিবাদীকে তারা তাদের সমিতির সদস্য করবে না। কোনো ইহুদিবাদী তাদের সমিতির সদস্য থাকতে পারবে না। থামল জর্জ আব্রাহাম। আল্লাহ আমেরিকার মঙ্গল করুন,
বলল আহমদ মুসা। ধন্যবাদ বলে জর্জ আব্রাহাম একটু নড়ে চড়ে বসে বলল, মিস্টার আহমদ মুসা, আজ আপনি ছাড়া পাচ্ছেন। তারপর সোজা কিন্তু আমার বাড়িতে গিয়ে উঠবেন। কেন? ঠোঁটে হাসি টেনে বলল আহমদ মুসা। আমার ছেলে জন মুর ও নাতি জুনিয়র আব্রাহাম আসছে। নাতি এসে আপনার কাছে নিয়ে আসার জন্য জুলুম শুরু করবে, আর স্ত্রী আপনাকে নিয়ে যেতে বলেছে। জর্জ আব্রাহাম জনসন বলল স্নেহপূর্ণ হাসি হেসে। আহমদ মুসার মুখ এক মিষ্টি হাসিতে ভরে গেল। বলল, জুনিয়র আব্রাহামরা কদিন থাকছে? দিন 7 জন মুরের কিছু কাজ আছে ওয়াশিংটনে, বলল জর্জ আব্রাহাম। তাহলে আজ আমি যাচ্ছি না, জরুরি কিছু কাজ আছে, আহমদ মুসা বলল। সবে রিলিজ হচ্ছেন, এক্ষুনি কোনো জরুরি কাজে লেগে পড়া কি ঠিক? কদিন আপনার বিশ্রাম চাই, বলল জর্জ আব্রাহাম। সেরকম কোনো ঝুঁকির কাজ নয়। আমি হাসপাতাল থেকে বেরিয়ে যাব সেই মেয়েটির বাসায়, যার গাড়ি আমি বলতে গেলে কেড়ে নিয়ে এসেছিলাম। গাড়ির ক্ষতিপূরণ আমি নিজে গিয়ে দিয়ে আসতে চাই, আহমদ মুসা বলল। হ্যাঁ, এটা একটা বড় কাজ অবশ্যই। আপনি কি ক্ষতিপূরণের টাকাটা পেয়েছেন FBI থেকে? হ্যাঁ, পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আমি বিস্মিত হয়েছি। আমেরিকার মেয়েরা সাধারণত এভাবে গাড়ি দেয় না। তাকে আমাদের তরফ থেকেও ধন্যবাদ দেবেন, জর্জ আব্রাহাম বলল। ক্ষণিকের দেখা, তবু যতটুকু দেখেছি তাতে মেয়েটিকে আমার ইউরোপীয় বা আফ্রিকান শ্রেণীর আমেরিকান বলে মনে হয়নি। ইউরোপিয়ান আফ্রিকান শ্রেণীর ছাড়াও বহুজাতির আমেরিকান আছে এদেশে। ইয়াং ম্যান তা আছে। হাসপাতাল থেকে গিয়ে উঠছেন তো সারা জেফারসনদের ওখানেই? না, লায়লা জেনিফাররা ধরে নিয়ে যাবে, জর্জ আব্রাহাম বলল। এসেছে ওরা এ উদ্দেশ্যেই, কিন্তু আমি মেয়েটির সাথে দেখা করে সারা জেফারসনদের ওখানে যাচ্ছি। ও সুস্থ হওয়ার পর ওর সাথে দেখা হয়নি। আমার ব্যাগেজও আছে ওখানে, বলল আহমদ মুসা একটু হেসে। জর্জ আব্রাহাম আহমদ মুসার দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো। একবার ভাবল, সারা জেফারসন ও আহমদ মুসার ব্যাপারে যে দায়িত্ব প্রেসিডেন্ট তাকে দিয়েছেন সে কথা আহমদ মুসার কাছে এখনই পারবে কিনা। কিন্তু পরক্ষণেই ভাবল, না, তাকে বাসায় নিয়ে গিয়ে ভালো পরিবেশে বলতে হবে। প্রসঙ্গ পাল্টিয়ে জর্জ আব্রাহাম বলল, আমেরিকান সরকার যে 1 খণ্ড জমি আপনাকে দিতে চান সেটা কোথায় নেবেন জানতে চাই, মিস্টার আহমদ মুসা। লজ্জা মিশ্রিত বিব্রত করে এক হাসি ফুটে উঠল আহমদ মুসার মুখে। বলল, ঠিক আছে, আমেরিকার তো আমি সবকিছু চিনি না, সারা জেফারসনের সাথে একটু আলোচনা করে নেই। মিষ্টি হাসি ফুটে উঠল জর্জ আব্রাহামের ঠোঁটে। বলল, ওকে ইয়াং ম্যান। কথা শেষ করে জর্জ আব্রাহাম মোবাইলটা হাতে তুলে নিয়ে বলল, উঠি মিস্টার আহমদ মুসা। 2 মিনিট, একটা কথা আছে, সচকিত হয়ে উঠে বলল আহমদ মুসা। তারপর সে আহমদ হাত্তা নাসুমনের সমস্যার কথা সংক্ষেপে জর্জ আব্রাহামকে জানালো এবং বলল, ওকেও আমার সাথে রিলিজের ব্যবস্থা করুন, আমি তাকে সাথে নিয়ে বেরোব। আহমদ মুসা থামল। ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছে জর্জ আব্রাহাম জনসনের। দ্রুত তার মুখে নামল ভাবনার এক ছায়া। বলল, তার মানে কি আহমদ মুসা, আপনি কি মিস্টার হাত্তার কেসটা টেক আপ করছেন? হাসল আহমদ মুসা। বলল, এখন প্রথম কাজ হলো তার মেয়েকে খুঁজে দেয়া। তারপর কি ঘটে দেখতে হবে। গম্ভীর হলো জর্জ আব্রাহাম জনসনের মুখ। সে দুহাতে আহমদ মুসার একটা হাত চেপে ধরে বলল, মিস্টার আহমদ মুসা, বয়স ছোট হয়ে আপনি অনেক বড়, কিন্তু আমার ছেলের মতো। আমার স্ত্রী আপনাকে তার দ্বিতীয় ছেলে দাবি করে। আমি বলছি, দীর্ঘ ধকল গেছে আপনার উপর দিয়ে। দীর্ঘ একটা বিশ্রাম বা ছুটি আপনার প্রয়োজন। আরও কিছু গুরুত্বপূর্ণ চিন্তা আমরা করছি, এজন্য আমাদেরকে সময় দিতে হবে আপনার। আহমদ মুসা তাকালো জর্জ আব্রাহামের দিকে। আবেগে ভারী হয়ে উঠেছে আহমদ মুসার চোখ মুখ। বলল, জানি আপনারা খুব ভালোবাসেন আমাকে, খালাম্মা আমাকে খুবই আদর করেন, এটা আমার সৌভাগ্য। কিন্তু আপনি তো বুঝবেন, কিছু কাজ, কিছু দায়িত্ব এমন আছে যা এড়ানো যায় না, উচিত নয়। বলে মুহূর্তকালের জন্য থামল আহমদ মুসা। তারপর বলল, আমি যাই করি খালাম্মার অনুমতি না নিয়ে করব না। স্নেহের আবেগে উজ্জ্বল হয়ে উঠেছে জর্জ আব্রাহাম জনসনের চোখ মুখ। ধন্যবাদ বেটা, বলে উঠে দাঁড়ালো জর্জ আব্রাহাম। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, জানেন
আপনার খালাম্মা আপনার ধর্মের উপর অনেক বই জোগাড় করেছে। বলে কি জানেন, যে ধর্ম আমার ছেলেকে এত বড় বানিয়েছে সেটা আমারও ধর্ম। আর এ বিষয়ে তার সবচেয়ে উৎসাহী ছাত্র হল আমাদের নাতি। আহমদ মুসাও উঠে দাঁড়িয়েছে, মিষ্টি হাসি তার মুখে। বলল, আলহামদুলিল্লাহ, খালাম্মাকে বলবেন আমি দারুণ খুশি হয়েছি। আমি গিয়ে তাকে মোবারকবাদ জানাব। অবশ্যই আহমদ মুসা। আসি, ভালো থাকবেন। গুড মর্নিং, সালামু আলাইকুম। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করল জর্জ আব্রাহাম জনসন। আহমদ মুসাও হাঁটতে লাগলো তার সাথে, কিছুটা এগিয়ে দেবার জন্যে। 4 তলা একটা বাড়ির গাড়ি বারান্দায় গাড়ি থেকে নামলো আহমদ মুসা। গাড়িতে বসা ছিল হাত্তা নাসুমন। আহমদ মুসা গাড়ি থেকে নেমে গাড়ির দরজা বন্ধ করতে করতে বলল, মিস্টার হাত্তা, আপনি একটু বসুন, দেখি মেয়েটি বাড়ি আছে কিনা। বলে আহমদ মুসা ছুটল গেটের দিকে। বন্ধ গেট। দরজার ডান পাশে দেয়ালে ইন্টারকম। ইন্টারকমের দিকে হাত বাড়ালো আহমদ মুসা, কিন্তু সমস্যায় পড়ে গেল। কোন ফ্ল্যাটে কল করবে সে? 4 তলা বাড়ি, 4টি ফ্ল্যাট। গাড়ির ব্লু বুকে শুধু মেয়েটির নাম অ্যানি অ্যান্ডারসন ও বাড়ির নম্বর আছে, ফ্ল্যাট নম্বর নেই। ভাবল আহমদ মুসা, 2 তলার ফ্ল্যাট সিকিউরিটির জন্য ভালো। প্রথমে 2 তলায় দেখা করব, না হলে সব তলায় নক করতে হবে। বিসমিল্লাহ বলে আহমদ মুসা 2 তলার ইন্টারকমে ক্লিক করল। সেকেন্ডের মধ্যে ওপার থেকে সাড়া এলো। একটা তরুণী কণ্ঠ কথা বলে উঠল, কে ওখানে? আমি আহমদ মুসা। সেদিন জোর করে আপনার গাড়ি নিয়ে গিয়েছিলাম, গাড়ি ফেরত দেওয়ার ব্যাপারে এসেছি। আহমদ মুসা মানে আপনি মুসলিম? হ্যাঁ, আমি মুসলিম। ঠিক আছে, আপনি আসুন। তরুণীটির এই কথার সাথে সাথে গেটের তলায় একটা ক্লিক শব্দ উঠল। তার অর্থ গেট খুলে গেছে। আহমদ মুসা মুখ ঘুরিয়ে তার গাড়ির দিকে চেয়ে বলল, মিস্টার হাত্তা, আসুন। হাত্তা নাসুমন এসে গেল। আহমদ মুসা প্রবেশ করল তাকে নিয়ে। আহমদ মুসা 2 তলার ল্যান্ডিংয়ে সবে এসে দাঁড়িয়েছে। তার পেছনে হাত্তা নাসুমনও। একটা তরুণী 2 তলার দরজা খুলে বেরিয়ে এলো। নীল রঙের ঢিলা ফুল হাতা একটা গাউন, তার গোটা দেহ ঢেকে আছে, মাথায় একটা রুমাল। দরজা খুলে এসে তাকিয়েছে আহমদ মুসার দিকে। কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার দৃষ্টি পেছনের আহমদ হাত্তার উপর পড়তেই বিস্ময়ে তার চোখ বিস্ফারিত, মুখ হা হয়ে উঠল। আব্বা বলে একটা চিৎকার দিয়ে ছুটে এসে জড়িয়ে ধরল আহমদ হাত্তা নাসুমনকে। মা, কি তুমি? বলে হাত্তা নাসুমনও জড়িয়ে ধরেছে তরুণীটিকে। আহমদ মুসা ঘুরে দাঁড়ালো তাদের দিকে। তার চোখে মুখেও বিস্ময় ও আনন্দের খেলা। আহমদ মুসা বুঝে নিয়েছে সে যার কাছে এসেছে, অর্থাৎ এই তরুণী অ্যানি অ্যান্ডারসনই ফাতিমা নাসুমন, হাত্তা নাসুমনের মেয়ে। একটা বিরাট স্বস্তি নেমে এলো আহমদ মুসার চোখে মুখে। খুশি হল সে। পিতা ও কন্যা দুজনের চোখে অশ্রুর ঢল। কাঁদছে দুজনেই। প্রাথমিক আবেগটা সামলে নেবার পর হাত্তা নাসুমন মেয়েকে আহমদ মুসার দিকে ঘুরিয়ে নিয়ে বলল অশ্রুরুদ্ধ কণ্ঠে, মিস্টার আহমদ মুসা, এই আমার মেয়ে ফাতিমা নাসুমন। আল্লাহ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আহমদ মুসা। বলে হাত্তা নাসুমন ল্যান্ডিংয়ের উপরই সিজদায় পড়ে গেল। পিতার সাথে সাথে সিজদা করল ফাতিমা নাসুমনও। তারা সিজদা থেকে উঠে দাঁড়ালো। আপনারা পিতা কন্যা দুজনকেই মোবারকবাদ, বলল আহমদ মুসা তাদের লক্ষ্য করে। শুক্রিয়া, বলল মেয়েটি, তার 2 চোখ তখনও অশ্রুতে ভাসছে। লক্ষবার শুক্রিয়া আদায় করলেও আপনার শুক্রিয়া আদায় হবে না আহমদ মুসা, প্রায় মেয়ের সঙ্গে সঙ্গে বলে উঠল হাত্তা নাসুমন। দেখুন মিস্টার হাত্তা, আল্লাহর নিরঙ্কুশ অধিকারে কারো ভাগ বসাতে চাচ্ছেন আপনি। আহমদ মুসার ঠোঁটে হাসি, কিন্তু কণ্ঠে একটা মিষ্টি শাসনের সুর। কিছু বলতে যাচ্ছিল হাত্তা নাসুমন। ফাতিমা নাসুমন তাকে বাধা দিয়ে বলল, ভেতরে চলুন আব্বা। তারপর আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, আসুন জনাব। সবাই ভেতরে ঢুকল। দরজা দিয়ে ভেতরে ঢোকার পর ছোট্ট একটা করিডোর, দুপাশে দেয়াল। করিডোর গিয়ে পড়েছে বিশাল একটা ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে প্রবেশ করল তারা। সমস্ত ড্রয়িং রুম জুড়ে কয়েক সেট সোফা গুচ্ছাকারে সাজানো। হালকা নীল কার্পেটের উপর সাদা সোফার গুচ্ছগুলোকে সাগর বুকের সফেদ তিলক বলে মনে হচ্ছে। ড্রয়িং রুমে আহমদ মুসাকে একটা সোফায় বসার অনুরোধ করে
ফাতিমা নাসুমন তার আব্বাকে নিয়ে মুখোমুখি আরেকটা সোফায় গিয়ে বসল। বসে ফাতিমা নাসুমন আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, মাফ করবেন জনাব, শুরুতে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। করুন, বলল আহমদ মুসা। ফাতিমা নাসুমন তড়িৎ তাকালো তার পিতার দিকে, বলল, আব্বা, ওকে বলুন আমাকে তুমি বলার জন্যে, আমি নিশ্চয়ই ছোট হব। আহমদ মুসা হাসল, বলল, ঠিক আছে ছোট বোন, তোমার শুরুর প্রশ্নটা করো। সলজ্জ আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল ফাতিমা নাসুমনের। সে দ্রুত উঠে দাঁড়াল, ছুটে গেল আহমদ মুসার দিকে, তার পায়ের কাছে বসল এবং দুহাত আহমদ মুসার দু পায়ে ঠেকিয়ে সালাম করল। আহমদ মুসা তার দু পা টেনে নিতে নিতে বলল, এ কি করছো ফাতিমা? পায়ে হাত দিয়ে তো সালাম করে না। না, আমাদের সুরিনামে আমরা গুরুজনকে পায়ে হাত দিয়ে সালাম করি, বলে ফাতিমা নাসুমন ফিরে এলো তার আসনে, পিতার পাশে বসে। সে আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, জনাব, আমি জানতে চাচ্ছি, গত কিছুদিন ধরে আমেরিকার পত্রপত্রিকায় যে আহমদ মুসার কথা লেখা হচ্ছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ইতিহাস সৃষ্টিকারী ঘটনাগুলোতে যে আহমদ মুসার নাম শুনেছি, এবং চীন, রাশিয়া, ফ্রান্স, আফ্রিকা, ফিলিপাইন, ফিলিস্তিন, ককেশাস, বলকান প্রভৃতি দেশের নানা ঘটনায় যে আহমদ মুসাকে পেয়েছি, সে আহমদ মুসাই তো আপনি। আহমদ মুসা মুখ খোলার আগে আহমদ হাত্তা নাসুমন মুখ খুলল, বলল, হ্যাঁ মা, আমরা ভাগ্যবান। সেই আহমদ মুসায় তোমার গাড়ি নিয়ে গিয়েছিলেন, সে আহমদ মুসায় আমাকে মুক্ত করেছেন এবং সে আহমদ মুসা এখন আমাদের সামনে বসে আছেন। ও গড, বলে বিস্ময় বিমুগ্ধ ফাতিমা নাসুমন উঠে দাঁড়াল। দ্রুত আহমদ মুসার দিকে ছুটে গিয়ে আগের মতোই তার পায়ের কাছে বসে দু হাতে আহমদ মুসার দুপা স্পর্শ করে উঠে দাঁড়াল, বলল, এটা সালাম নয়, পায়ে ধুলো নিলাম। ফাতিমা নাসুমন তার আসনে ফিরে আসছিল। আহমদ মুসা বলল, পায়ের ধুলো নেয়ার প্রচলনে কি সুরিনামে আছে? হিন্দুস্তানিদের মধ্যে এটা খুব বেশি প্রচলিত, দেখা দেখি মুসলিম সমাজেও এর কিছু চল আছে, বলল হাত্তা নাসুমন। হাত্তা থামতেই ফাতিমা নাসুমন বলে উঠল, আব্বা, একটা কথা বলি। সেদিন আমি ওভাবে গাড়ি দেবার কথা নয়, ওর হাতে অস্ত্রও ছিল না। আমি চেঁচামেচি করে লোক ডাকার কথা, কিন্তু আমি পারিনি। মনে হয়েছিল উনি যা বলছেন সব সত্যি, তার কথা আমার মানা দরকার। আমি তাকে গাড়ি দিয়ে দিয়েছি। পরে আমি অনেক ভেবেছি, আমি তখন ওইভাবে চিন্তা করেছিলাম, কেন কেন পুতুলের মতো ওর হাতে গাড়ি তুলে দিলাম। আজ বুঝতে পারছি উনি আহমদ মুসা ছিলেন বলে ওর নির্দেশ না মেনে উপায় ছিল না। বলেই ফাতিমা নাসুমন উপর দিকে মুখ তুলল, বলতে লাগলো, ও আল্লাহ, জনাব আহমদ মুসাকে অসাধ্য সাধনের আরো শক্তি দান করুন, তাকে জর্জ ওয়াশিংটনের মতো সফল করুন। আবেগে ভারী হয়ে গেল ফাতিমা নাসুমনের কণ্ঠ। ধন্যবাদ বোন, সেদিন তোমার সাহায্য আমাদের বিরাট উপকার করেছে, বলল আহমদ মুসা। ধন্যবাদ। আমার খুব ইচ্ছে করছে সেদিন গাড়ি নিয়ে যাবার পর কি ঘটেছিল তা জানতে, বলল ফাতিমা নাসুমন আহমদ মুসার দিকে তাকিয়ে। এই ইচ্ছা খুবই স্বাভাবিক, বলে আহমদ মুসা সেদিন গাড়ি নিয়ে জেনারেল শ্যারনকে ফলো করা, শ্যারনদের গাড়ি থেকে গোলা গ্রেনেড নিক্ষেপ, ফাতিমার গাড়ি ধ্বংস হওয়া, আহমদ মুসার গাড়ি থেকে নেমে যাওয়া ও গুলিবিদ্ধ হওয়া, জেনারেল রোনাল্ড ওয়াশিংটন ও সান ওয়াকারদের আগমন, জেনারেল শ্যারনদের গ্রেফতারের দায়িত্ব জেনারেল ওয়াশিংটনের নেয়া এবং আহমদ মুসা হাসপাতালে যাওয়ার সব কথা সংক্ষেপে জানিয়ে বলল, তোমার গাড়ি ধ্বংস হয়ে গেছে, গাড়ির ক্ষতিপূরণ দেবার জন্যেই আজ আমার এখানে আসা। বলে আহমদ মুসা পকেট থেকে টাকার কয়েকটা বান্ডিল বের করল এবং সামনের টিপয়ের উপর বান্ডিলগুলো রেখে বলল, তোমার গাড়িটা নতুন ছিল, নতুন একটা স্পোর্টস কারের দাম এতে আছে। ফাতিমা নাসুমন হাসল, বলল, আপনি গাড়িতে থাকা অবস্থায় গ্রেনেডটা যদি গাড়িতে পড়ত, আপনার জীবনের ক্ষতিপূরণ কিভাবে হতো বলুন তো? আহমদ মুসাও হাসল, বলল, ওই ক্ষতিপূরণ করা যেত না বলেই ক্ষতিটা হয়নি ফাতিমা। গম্ভীর হল ফাতিমা, বলল, আল্লাহ অনুগ্রহ করেছেন আমাদের সবার উপর। একটু থেমে আবার প্রশ্ন করল, আব্বার মুক্তির ঘটনা কিভাবে ঘটল? ওটা খোদ মিস্টার হাত্তাই বলতে পারবেন, বলল আহমদ মুসা। আহমদ হাত্তা নাসুমন সংক্ষেপে বলল, জেনারেল রোনাল্ড ওয়াশিংটন, জেনারেল শ্যারন ও বেন ইয়ামেনকে আহত অবস্থায় বন্দী করার পর কিভাবে গোটা বাড়ি সার্চ করতে গিয়ে বন্দীখানা থেকে তাকে উদ্ধার করা হয়। সে আরও বলল, পেন্টাগন সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর কিভাবে একজন জেনারেলের কাছে আহমদ মুসার কাহিনী শুনে
এবং আহমাদ মুসার সাথে পরিচয় হয়। আরও বলল কি আগ্রহের সাথে আহমাদ মুসা সুরিনামের সব কথা শুনে এবং হাসপাতাল থেকে রিলিজ হওয়ার সময় তাকেও সাথে করে নিয়ে এসেছে ফাতেমা নাসুমনকে খুঁজে দেওয়ার জন্যে। উচ্ছ্বসিত আবেগ নিয়ে কথা শেষ করল সে এইভাবে, আমার কেবলই মনে হচ্ছে আহমাদ মুসার সাথে আমার দেখা হওয়াটা আমাদের সৌভাগ্যের সূর্যোদয়। ঠিকই বলেছেন আব্বা, ওর সাথে দেখা হওয়ার পর আমি তোমাকে খুঁজে পেয়েছি, যে আশা আমি কল্পনাতেও করতে পারিনি, বলল ফাতিমা নাসুমন। তারও কণ্ঠ আবেগে ভারী। বিব্রত আহমাদ মুসা প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, ফাতিমা, এ টাকাগুলো তোমার নেয়া প্রয়োজন। না, আমি নিতে পারি না, বলল ফাতিমা নাসুমন। এ টাকা আমার নয়, আমি তোমাকে দিচ্ছি না। মার্কিন সরকার এ টাকা দিয়েছে তাদের আইন অনুসারেই। আহমাদ মুসা বলল, এ টাকা দিয়েছে তারা জনক অ্যানি অ্যান্ডারসনকে, আহমাদ হাত্তা নাসুমনের মেয়ে ফাতিমা নাসুমনকে নয়। তারা আমার পিতার প্রতি যে এহসান করেছে এবং আমার গাড়ি দেয়াতে যে কাজ হয়েছে তাতে এ টাকা গ্রহণ করলে আমার বিবেক মরে যাবে, বলল ফাতিমা নাসুমন। আবেগে তার চোখ মুখ লাল হয়ে উঠেছে। খুশিতে উজ্জ্বল হয়ে উঠল আহমাদ মুসার মুখ। বলল, ধন্যবাদ ফাতিমা, আমি আমার অনুরোধ ফিরিয়ে নিচ্ছি। তোমার যুক্তি আমি গ্রহণ করেছি। ধন্যবাদ ভাইয়া, আমি জানতাম আপনি বুঝবেন, বলে একটু থামল ফাতিমা নাসুমন। তারপর পিতার দিকে মুখ ফিরিয়ে বলল, আব্বা, আপনি ওয়াং আলীর শেষ খবর বোধহয় জানেন না। না, জানি না। কোনো খারাপ খবর নেই তো? দ্রুত কণ্ঠে জিজ্ঞেস করল হাত্তা নাসুমন। তার কণ্ঠে উদ্বেগ। আগের চেয়ে খারাপ, বলল ফাতিমা নাসুমন। কি? গতকাল ইয়াং আমিনের একটা মেসেজ পেয়েছি। তাতে সে লিখেছে, গত পরশু ওয়াং আলীকে অপহরণকারীরা একটা ক্লিনিকে নিয়ে যায়। সে অসুস্থ না আহত জানা যায়নি। মেসেজের সাথে সে গত পরশুর ছাপা হওয়া একটা বিজ্ঞাপন পাঠিয়েছে। বোঝা যাচ্ছে বিজ্ঞাপনটা ছাপিয়েছে অপহরণকারীরা ওয়াং আলীর নামে, আর সম্বোধন করা হয়েছে নিখোঁজ ফাতিমা নাসুমনকে। বলা হয়েছে আগামী 21 তারিখের মধ্যে যদি তার কাছে না ফিরি তাহলে সেও হারিয়ে যাবে, কোনো দিনই আর তাকে দেখা যাবে না। বিজ্ঞাপনে আরও লেখা হয়েছে 21 তারিখ সন্ধ্যা 6টা সহ প্রত্যেক দিন সন্ধ্যা 6টায় পারামারিব এয়ারপোর্টের কার পার্কে তোমার জন্য গাড়ি অপেক্ষা করবে। অভিমান ভুলে ফিরে এসো, তোমার উপস্থিতিই শুধু আমাকে বাঁচাতে পারে। শেষ দিকে ফাতিমা নাসুমনের কণ্ঠ অশ্রুরুদ্ধ হয়ে পড়ল। ইয়াং আমির ওয়াং আলীর ছোট ভাই। ফাতিমা নাসুমনের কথা শোনার পর আহমাদ হাত্তা নাসুমনের মুখ উদ্বেগ আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল। বলল সে, তার মানে 21 তারিখের পর ওয়াং আলীকে ওরা মেরে ফেলবে? ফাতিমা নাসুমন কিছু বলল না। দুহাতে মুখ ঢাকল সে। তার দুগণ্ড থেকে দুহাতের ফাঁক দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আহমাদ মুসা গভীর মনোযোগ দিয়ে ওদের কথা শুনছিল। সে তাদের আলোচনায় যোগ দেয়নি। অল্পক্ষণ পর ফাতিমা নাসুমন রুমাল দিয়ে চোখ মুছে ধীরে ধীরে মুখ তুলল। বলল, সরি। তারপর পিতার দিকে তাকিয়ে বলল, আব্বা, ইয়াং আমির আরও জানিয়েছে নির্বাচন শিডিউল অনুসারেই অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন 22 তারিখ বিকেল 5টা। সে আরও জানিয়েছে ওরা অদৃশ্য এমন একটা ব্যবস্থা করেছে যার ফলে কোনো কমিউনিটির উল্লেখযোগ্য কোনো মুসলমান মনোনয়নপত্র জমাই দিতে পারবে না। আহমাদ হাত্তা নাসুমনের দুচোখ অশ্রুতে ভরে উঠেছিল। সে চোখ মুছে বলল, কিছু করার নেই মা। ওরা অকভার নিতে চায়, তা নিক বলে এটা মেনে নেওয়া যেত, কিন্তু প্রশ্ন হলো তাদের উদ্দেশ্যের এটা শেষ নয়, শুরু মাত্র। তারা যদি একচেটিয়া পার্লামেন্ট দখল করতে পারে তাহলে তাদের পরবর্তী কাজ হবে সুরিনাম থেকে ধীরে ধীরে মুসলমানদের উচ্ছেদ করা। আঘাতটা প্রথম আসবে ইন্দোনেশীয় মুসলমানদের উপর। আমাদের জমিদারি সহ কয়েকটা জমিদারি তারা দখল করতে পারলে খুব সহজেই তারা মুসলিম চাষিদের ভূমি কেড়ে নিয়ে তাদের উচ্ছেদ করতে পারবে। উচ্ছেদ করে সমস্যা বাড়ানোর চাইতে তারা একটা দুটা করে মুসলমানদের মেরেই শেষ করবে। এই কদিনে 600-রও বেশি মানুষকে তারা মেরেছে। একটা খবরও বেরোলো না, একটা লাশও পাওয়া গেল না, দুনিয়াও জানতে পারল না। শত শত পরিবারের নিরন্তর কান্না ও অশ্রু প্লাবন কোনো মূল্য পেল না। বলতে বলতে আবার কেঁদে ফেলল ফাতিমা নাসুমন। কাঁদতে কাঁদতেই বলল, ওয়াং আলীর দিন ঘনিয়ে আসছে। সবার অলক্ষ্যে সবার মতো সেও হারিয়ে যাবে। কান্নায় রুদ্ধ হয়ে গেল ফাতিমা নাসুমনের শেষ কথাগুলো। ফাতিমা নাসুমনের কথাগুলো ছবি হয়ে ভেসে উঠছিল আহমাদ মুসার চোখে।
আহমদ মুসা দেখতে পাচ্ছিল যেন সুরিনাম উপকূলের কৃষি গ্রামগুলো এবং পাহাড় ও বনাঞ্চলে সংগ্রাম করে বাঁচা মানুষগুলোকে। সেখানকার গ্রাম জনপদ থেকে ভেসে আসা কান্না যেন শুনতে পাচ্ছিল সে। এই কান্না তার প্রতিটি রক্তকণিকায়, অস্তিত্বের প্রতি রন্ধ্রে অক্ষমের আর্তনাদ নয়, বিক্ষোভের জ্বালা ছড়িয়ে দিল। যেন অজান্তেই তার ঠোঁটের বাঁধন ভেদ করে বের হয়ে এলো প্রতিবাদী কয়েকটি শব্দ, না ফাতিমা, ওয়াং আলী হারিয়ে যাবে না। ঘরের অশ্রুসজল নরম পরিবেশে বেসুরে কর্কশ হয়ে বেজে উঠল আহমদ মুসার কথা। ফাতিমা নাসুমন, আহমদ হাত্তা নাসুমন অনেকটা চমকে উঠে তাকালো আহমদ মুসার দিকে। আহমদ মুসা তার আসনে নড়ে চড়ে সোজা হয়ে বসল। তার চোখে মুখে স্থির সিদ্ধান্তের একটা দূপ্তি। ঠোঁটে তার ফুটে উঠল কঠিন এক টুকরো হাসি। তাকিয়েছিল ফাতিমা নাসুমনদের দিকে। বলল, মিস্টার হাত্তা, ফাতিমা, হ্যাঁ, আমি চেষ্টা করব ওয়াং আলী যাতে হারিয়ে না যায়। চেষ্টা করব সুরিনাম থেকে আর কেউ যাতে না হারায়। বিস্ময় ফুটে উঠল হাত্তা নাসুমন ও ফাতিমার চোখে মুখে। বলল হাত্তা নাসুমন, কিভাবে, কেমন করে? সোফায় গা এলিয়ে দিল আহমদ মুসা। বলল, আমি সুরিনাম যাচ্ছি।